ক্ল্যাশ ইন প্যারিস শেষ হয়ে গেছে আর ক্রাউন জুয়েল আসতে এখনও প্রায় 1 মাস বাকি, কিন্তু এর মাঝেই মানে এই মাসের মাঝখানে লাগতে চলেছে যুদ্ধ। কারণ সেপ্টেম্বর মাসের 20 তারিখে AEW অল আউটের পুরো সামনাসামনি মোকাবিলা করতে আসছে WWEর রাসেল পালুজা। আর এই রাসেল পালুজা কিন্তু কোনো ছোটোখাটো প্রিমিয়াম লাইভ ইভেন্ট হবে না। তার প্রথম কারণ তো বললামই, এটা AEWর অল আউটের সাথে হেড টু হেড কম্পিটিশনে যাচ্ছে, যেটা WWEতে প্রথমবার হতে চলেছে। মানে ডাব্লিউডাব্লিউইর মেন রোস্টারের কোনো প্রিমিয়াম লাইভ ইভেন্ট AEWর কোনো পেপার ভিউর সাথে হেড টু হেড টক করে যাচ্ছে। তো সেই অর্থে এটা অলরেডি বড় তো হতেই হবে, কিন্তু তার সাথে সাথে আরেকটাও ব্যাপার আছে, যেটা হচ্ছে এই যে প্রিমিয়াম লাইভ ইভেন্টটা হতে চলেছে রাসেল পালুজা, এইটা হতে চলেছে ESPN-এর প্রথম প্রিমিয়াম লাইভ ইভেন্ট, যেটা কিনা টেলিকাস্ট করা হবে। তো সেক্ষেত্রে দেখতে গেলে ESPN-এর সাথে ডিল হওয়ার পর এটা প্রথম শো। আর যে কোনো নেটওয়ার্কে যখন WWE তাদের প্রথম শো করতে যায়, তখন সেই শোটাকে তারা বড় বানায়। আমরা স্ম্যাকডাউন যখন ফক্সে গেছিলাম তখনও দেখেছিলাম সেই এপিসোডটাকে বড় বানানো হয়েছিল। তারপর যখন নেটফ্লিক্সে এলো সেই এপিসোডটাকেও আমরা দেখেছিলাম WWE কতটা বড় লেভেলের শো বানিয়েছিল। তো এইটা যেহেতু ESPN-এর প্রথম প্রিমিয়াম লাইভ ইভেন্ট, তাই এইখান থেকেও আমাদের এক্সপেকটেশন অনেক বেশিই থাকবে। তো সেই অর্থে দেখতে গেলে এই প্রিমিয়াম লাইভ ইভেন্টটা অ্যাকচুয়ালি একটা বড় প্রিমিয়াম লাইভ ইভেন্ট হতে চলেছে। তো বেশি কোনো ম্যাচটা এখনও অ্যানাউন্স হয়নি, অফিসিয়ালি একটা ম্যাচই অ্যানাউন্স হয়েছে। কিন্তু এই ভিডিওতে আমি আমার তরফ থেকে কিছু ম্যাচ তোমাদের বলবো, মানে আমি করতে চলেছি রাসেল পালুজার ম্যাচ কার্ড প্রেডিকশান। এবার দেখা যাক আমার সাথে কতগুলো ম্যাচ অ্যাকচুয়ালি মেলে। কিন্তু আজ যেহেতু বেশি সময় বাকি নেই, মানে হাতে আর 2 সপ্তাহ মতো আছে, আর তারপরেই সেপ্টেম্বর মাসের 20 তারিখে রাসেল পালুজা হবে। তাই এখনকার কী স্টোরি লাইন চলছে বা কী স্টোরি লাইন প্রোগ্রেস করতে পারে এই 2 সপ্তাহে, সেটা নিয়ে আমি 6টা ম্যাচ রেখেছি এই প্রিমিয়াম লাইভ ইভেন্টে। এবার তোমরা দেখো যে তোমরা এই 6টা ম্যাচের সাথে একমত হতে পারো কিনা। কিন্তু এইটুকু গ্যারেন্টি দিতে পারি, ম্যাচগুলোর লজিক্যাল সেন্স আমি তোমাদের বলে দেবো যে কেন এই ম্যাচগুলো হওয়া উচিত। আর তার সাথে সাথে তোমাদের ভিডিওটা দেখে মজা আসবে, তাই ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রাসেল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথমে যেই ম্যাচটা অফিসিয়ালি অ্যানাউন্স হয়ে গেছে সেই ম্যাচটাকে নিয়ে কথা বলা যাক। তো গতকাল রতে অ্যাডাম পিয়ার্স এটা অ্যানাউন্স করে দিয়েছিল যে নায়োমি যে ওমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপটাকে ভ্যাকেন্ট করে দিয়ে চলে গেছিল, সেই ভ্যাকেন্ট ওমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপটার জন্য স্টেফিনি ভ্যাকার ভার্সেস ইও স্কাইয়ের মধ্যে ম্যাচ হতে চলেছে ইন রাসেল পালুজা। আর এর সেন্সে অ্যাডাম পিয়ার্স কী বলেছিল, মানে কেন এই ম্যাচটা হচ্ছে, সেটার কারণ হিসেবে বলেছিল যে স্টেফিনি ভ্যাকার তো অলরেডি এভলিউশনে মানে একটা অপরচুনিটি আর্ন করে ফেলেছিল এই চ্যাম্পিয়নশিপটার জন্য। আর ইও স্কাই আর নায়োমিরও ম্যাচ হওয়ার কথা ছিল, কিন্তু সেই দিনই জানা যায় যে নায়োমি মা হতে চলেছে, তার জন্য ইও স্কাই তার ম্যাচ পায় না। আর যেহেতু তারা দুজনই আর কি টাইটেল অপরচুনিটি আর্ন করেছিল, তাই এর দুজনের মধ্যেই আর কি রাসেল পালুজাতে ম্যাচ হতে চলেছে। তো এই ম্যাচটা তো অফিসিয়াল হয়ে গেছে, তো এই ম্যাচটাকে তো আর নড়চড় করা যাবে না। কিন্তু কালকের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে আমার মাথায় এর থেকেও ভালো একটা আইডিয়া ছিল মানে এই চ্যাম্পিয়নশিপটার জন্য। এবার সেই আইডিয়াটা নিয়ে তোমাদের একটু বলি। তো আমার মাথায় ছিল যে এই ম্যাচটা, যেহেতু এই চ্যাম্পিয়নশিপটা একটা ভ্যাকেন্ট চ্যাম্পিয়নশিপ, তো এইটা একটা ল্যাডার ম্যাচ হলে কেমন হতো, যেখানে কিনা আমি 5 জনকে রেখেছিলাম এই ল্যাডার ম্যাচে, যার মধ্যে স্টেফিনি ভ্যাকার তো ছিলই এই ম্যাচে, তার সাথে সাথে আমি রেখেছিলাম বেলিকে, রিয়া রিপ্লিকে, ইও স্কাইকে আর লায়রা ভ্যালকাইরিয়াকে। আর আমার মনে হয় এখন এই যে 5 জন আছে, এই 5 জনই রয়ের ওমেন্স ডিভিশনের টপে চলছে। আর আমার মনে হয়েছিল যে যেহেতু এই চ্যাম্পিয়নশিপটা এখন ভ্যাকেন্ট হয়ে পড়ে আছে, তাই এই 5 জনেরই সমান অপরচুনিটি পাওয়া উচিত এই চ্যাম্পিয়নশিপটার জন্য। লায়রা ভ্যালকাইরিয়া তো অলরেডি চ্যাম্পিয়নশিপ অপরচুনিটি আর্ন করেই ছিল। আর বেলির এখন যেভাবে একটা ক্যারেক্টার চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি, তো বেলির এই ম্যাচে থাকা উচিত ছিল। ওই দিক থেকে লায়রা ভ্যালকাইরিয়াও এখন ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য তার অপরচুনিটি পাবে না, তো তাকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ করে আনাই যেতে পারতো। আর তার সাথে সাথে রিয়া রিপ্লির কথা আর কী বা বলবো, রিয়া রিপ্লি তো অলরেডি টপ সুপারস্টার চলছে। আর ইও স্কাই তো যেমন মানে আমাদের অ্যাডাম পিয়ার্স বলেছে যে মানে ইও স্কাই তো অলরেডি একটা চ্যাম্পিয়নশিপ ম্যাচ মানে পেতেও পেলো না, তো ইও স্কাইয়েরও এই ম্যাচে আসা দরকার ছিল। তাই আমি ভেবেছিলাম এই 5 জনের মধ্যে এই ম্যাচটা যদি একটা ল্যাডার ম্যাচ হতো, যেখানে কিনা চ্যাম্পিয়নশিপটা উপরে টাঙানো থাকতো, আর এই 5 জনের মধ্যে চ্যাম্পিয়ন মানে হতে গেলে ল্যাডার চড়ে সেই চ্যাম্পিয়নশিপটা পারতে হতো। তো সেই ক্ষেত্রে এটা হয়তো আরও বেটার আইডিয়া হতে পারতো, কিন্তু আর কি করা যাবে, এই ম্যাচটা তো আর হবে না, কারণ এখন অফিসিয়াল হয়ে গেছে যে ইও স্কাই ভার্সেস স্টেফিনি ভ্যাকার, এটাই হতে চলেছে রাসেল পালুজার ওমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ম্যাচ।
নেক্সট ম্যাচটাও আমি রেখেছি ওমেন্স ডিভিশন থেকে, আর এইবার এটা হতে চলেছে WWE ওমেন্স চ্যাম্পিয়নশিপের জন্য, যেখানে আমাদের কারেন্ট WWE ওমেন্স চ্যাম্পিয়ন টিফানি স্ট্র্যাটন তার চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করতে চলেছে এগেনস্ট জেড কার্গিল। আর এর কারণ কি? এর কারণ হলো, যেমন বললাম যে রাসেল পালুজার জন্য আর বেশি দিন বাকি নেই, আর মাত্র 2 সপ্তাহ মতো হাতে সময় আছে। তো এর মধ্যে আমার মনে হয় না যে WWE নতুন কোনো স্টোরি সেভাবে বিল্ড করতে পারবে বলে। কিন্তু আগের উইকে স্ম্যাকডাউনে আমরা দেখেছিলাম যে ব্যাক স্টেজে জেড কার্গিল টিফানি স্ট্র্যাটনকে এটা জানিয়েছিল যে জেড কার্গিল এখন হয়ে গেছে নাম্বার 1 কন্টেন্ডার ফর WWE ওমেন্স চ্যাম্পিয়নশিপ। তো সেক্ষেত্রে সে তো টিফানি স্ট্র্যাটনকে ফেস করবেই কোনো না কোনো দিন। তো আমার মনে হয় কোনো র্যান্ডাম স্ম্যাকডাউনের এপিসোডে এই চ্যাম্পিয়নশিপ ম্যাচটাকে না রেখে এই চ্যাম্পিয়নশিপ ম্যাচটাকে ডিরেক্ট রাসেল পালুজাতে রাখা যেতে পারে। তার কারণ হচ্ছে, যেমন বললাম যে রাসেল পালুজা AEWর সাথে হেড টু হেড যাচ্ছে, আর এবার যদি জেড কার্গিল আর টিফানি স্ট্র্যাটনের ম্যাচ হয়, তখন হয়তো সম্ভাবনা এটারই বেশি আছে যে জেড কার্গিল হয়তো সেই ম্যাচে টিফানি স্ট্র্যাটনকে হারিয়ে নতুন চ্যাম্পিয়ন হয়ে যাবে। তো এর থেকে মানে ভালো জিনিস আর কি হতে পারে যে AEW থেকে একজন ওমেন সুপারস্টার, যে কিনা AEW থেকে WWE-তে এসেছিল, এখন সেই প্রিমিয়াম লাইভ ইভেন্টে চ্যাম্পিয়ন হচ্ছে, যেই প্রিমিয়াম লাইভ ইভেন্টে কিনা AEWর সাথেই হেড টু হেড যাচ্ছে। তো এইটা একটা মানে মজাদার ব্যাপার হতে পারে। তো সেই কারণে আমার মনে হয় এই চ্যাম্পিয়নশিপ ম্যাচটা রাসেল পালুজাতে থাকার ডিজার্ভ করে। নেক্সট ম্যাচ আমি রেখেছি দ্য উসোস ভার্সেস ব্রন। এবার এই ম্যাচটা আমি কেন রেখেছি? ইন্টারেস্টিং, শোনো। কারণ রিসেন্টলি আমরা রয়ের এপিসোডে দেখেছিলাম যে উসোসদের রিউনিয়ন হয়ে গেছিলো, আর তাদের সামনে কারা আছে? তাদের সামনে আছে ব্রন, কারণ তারাই আর কি জেউসোকে অ্যাটাক করছিল, যেখান থেকে জেউসোকে বাঁচাতে জিমি উসো চলে এসেছিল। এবার এলে নাইটকে পিকচার থেকে কিছুটা আলাদা রাখা যাক, কিন্তু আমার মনে হয় যে ব্রন ব্রেকারকে যেহেতু WWE ফিউচার সুপারস্টার হিসেবে দেখছে, তাই রাসেল পালুজা ব্রন ব্রেকার মিস করবে এইটা WWE অবশ্যই চাইবে না। তো সেক্ষেত্রে ব্রন ব্রেকারকে তো রাসেল পালুজাতে ফিচার করতেই হবে। আর এই মুহূর্তে যেহেতু ব্রন ব্রেকারের সাথে আমাদের ব্রনসন রিড আছেই, মানে ব্রনের টিম আছেই, তো তাদের সামনে যদি উসোস রিউনাইট হয়ে কম্পিট করতে আসে, এটা কিন্তু একটা ইন্টারেস্টিং ম্যাচ হবে। আর রাসেল পালুজা যেহেতু একটা ECWর প্রিমিয়াম লাইভ ইভেন্ট ছিল বা পেপার ভিউ ছিল, তো সেই কারণে আমরা রাসেল পালুজাতে কিছু স্টিপুলেশন মানে এক্সপেক্ট করতে পারি, মানে যেগুলো কিনা এই প্রিমিয়াম লাইভ ইভেন্টটাকে একটা হার্ডকোর প্রিমিয়াম লাইভ ইভেন্ট বানাতে পারে। তো সেক্ষেত্রে এই ম্যাচটা একটা টর্নেডো ট্যাগ টিম ম্যাচ বা স্ট্রিট ফাইট টাইপের কিছু হতে পারে, যেখানে কিনা সব রকম ওয়েপন্সের ব্যবহার লিগাল থাকবে, আর দুজন একই সাথে কম্পিট করতে পারে মানে এই ম্যাচে, মানে যে কোনো টিমের দুজন আর কি, যেহেতু টর্নেডো ট্যাগ টিম ম্যাচ, তো প্রত্যেকটা টিমে দুজনই আর কি একসাথেই কম্পিট করতে পারে, কোনো ট্যাগ দিতে হবে না। তো এরকম একটা ম্যাচ বানানো যেতে পারে এটা। আর আমার মনে হয় রাসেল পালুজাতে এটা একটা ইন্টারেস্টিং ম্যাচ হতে পারে, যেখানে উসোস রিউনাইট হবে ব্রনকে সাহায্য করার জন্য। এবার করতে পারবে কি পারবে না সেটা পরের কথা। নেক্সট ম্যাচ আমি রেখেছি একটা মিক্সড ট্যাগ টিম ম্যাচ, যেখানে একটা টিমে আছে আমাদের কারেন্ট ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন সেথ ফ্রিকিন রলিন্স আর তার ওয়াইফ আর ওমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন বেকি লিঞ্চ, আর তাদের এগেনস্টে আছে দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড CM পাঙ্ক অ্যান্ড AJ লি। আর আমার মনে হয় এই ম্যাচটার বিল্ড আপের জন্যই আমরা সব থেকে বেশি হাইপ আপ হয়ে আছি বা সব থেকে বেশি উত্তেজিত হয়ে আছি। তার কারণ হচ্ছে এই ম্যাচের বিল্ড আপেই লুকিয়ে আছে AJ লির WWE রিটার্ন। আর আমার মনে হয় সেটা এই উইকের স্ম্যাকডাউনেই হতে চলেছে, কারণ এইটা এখন মানে সব রিপোর্টস বলছে, রিউমার চলছে, আর সবাই তো প্রায় 99.99% কনফার্ম করেই দিয়েছে যে হ্যাঁ, এই স্ম্যাকডাউনেই AJ লি WWE-তে ফিরে আসতে চলেছে, বা এই স্ম্যাকডাউনে না হলেও কোনো কারণে AJ লি তো WWE-তে ফিরে আসতে চলেইছে। আর যখনই এই ঘটনাটা ঘটে যাবে, তখনই WWE খুব তাড়াতাড়ি এই ম্যাচটাকেও রাসেল পালুজার জন্য অফিসিয়াল করে দেবে, কারণ এই ম্যাচের মাধ্যমেই হতে চলেছে AJ লির WWE রিটার্ন। আর তার সাথে সাথে এই যে সেথ রলিন্স আর CM পাঙ্কের একটা নেভার এন্ডিং রাইভেলারি, এই রাইভেলারিতেও একটা নতুন আর কি চ্যাপ্টার অ্যাড হতে চলেছে বেকি লিঞ্চ আর AJ লির নামে, মানে তাদেরও একটা নতুন অধ্যায় শুরু হবে আর কি এরপর থেকে। তো আমার মনে হয় এই কারণেই এই ম্যাচটার জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে আছি, আর এখন শুধু এটা অফিসিয়াল হওয়া বাকি। আর আমার মনে হয় এই ম্যাচটা তো রাসেল পালুজাতে থাকবেই থাকবে। নেক্সট যে ম্যাচটার কথা আমি বলবো, এইটা একটু কনফিউজিং, কারণ দেখো এই ম্যাচটা অ্যাকচুয়ালি কী হতে পারে সেইটা নিয়েই আসল কনফিউশনটা। কারণ যদি এখনকার রিউমার বা রিপোর্টসদের কথা শোনা হয়, তাহলে WWE এখন প্ল্যান করছে WWE আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য কোডি রোডস ভার্সেস ড্রিউ ম্যাকেন্টায়ারের মধ্যে একটা ম্যাচ করানোর, মানে এইটাই এখন মানে রিপোর্টসরা বলছে। এবার এটা যদি সত্যি হয়, তাহলে কোডি রোডস ফেস করতে চলেছে ড্রিউ ম্যাকেন্টায়ারকে, আর এদের মধ্যে আমরা রাইভেলারি শুরু হয়ে যেতেও দেখতে পেয়ে গেছি অলরেডি, মানে এটা আর কোনো মানে নতুনত্ব কিছু নেই, এটা তো পুরনো গল্প। কিন্তু এবার কথা হচ্ছে যে কোডি রোডস তো এখনও অবধি এলো না, হয়তো এই স্ম্যাকডাউনে কোডি রোডসের রিটার্ন হতে পারে, বা এই স্ম্যাকডাউনে না হলে নেক্সট স্ম্যাকডাউনে হয়তো হয়ে যাবে, কারণ কোডি রোডসের শুটিং সম্ভবত শেষ, আর এবার সে WWE-তে রিটার্ন করতে চলেছে। কিন্তু এই কয়েকদিনের মধ্যে কি কোডি রোডস এই চ্যাম্পিয়নশিপ ম্যাচটাকে বিল্ড করে ফেলবে? আচ্ছা, ধরে নেওয়া যাক করে ফেলবে,
কিন্তু যদি কোডি রোডস আর ড্রিউ ম্যাকেন্টায়ারের ম্যাচই মাঝখান থেকে বুক হয়ে যায় তাহলে র্যান্ডি অর্টন বাবা জীবন কী করবেন? কারণ আমরা তো দেখতে পাচ্ছি র্যান্ডি অর্টনের সাথেও ড্রিউ ম্যাকেন্টায়ারের একটা ধস্তাধস্তি শুরু হয়ে গেছে, আর তাদের মধ্যে স্টোরি দেখানো ডাব্লিউডাব্লিউ অলরেডি শুরু করে দিয়েছে। এবার ধরে নাও রাসেল পালুজার জন্য র্যান্ডি অর্টন মাঝখান থেকে বাদ হয়ে গেল, আর কোডি রোডস আর ড্রিউ ম্যাকেন্টায়ারই মাঝখান থেকে চ্যাম্পিয়নশিপের জন্য কম্পিট করে নিল। তো সেক্ষেত্রে এটা একটু স্টুপিড মনে হবে না যে তাহলে র্যান্ডি অর্টন মাঝখানে এসেছিল কী করতে? এবার র্যান্ডি অর্টনকে আশা করি স্পেশাল গেস্ট রেফারি বানানোর জন্য আনবে না। এবার ধরে নাও কোডি রোডস কোনো কারণে এর মধ্যে ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করলো না, তো সেক্ষেত্রে এই ম্যাচটা কী হতে পারে? তো সেক্ষেত্রে এই ম্যাচটা হতে পারে র্যান্ডি অর্টন ভার্সেস ড্রিউ ম্যাকেন্টায়ারের ম্যাচ। আর আমার মনে হয় এই কারণেই র্যান্ডি অর্টনের সাথে ড্রিউ ম্যাকেন্টায়ারেরও একটা স্টোরি দেখানো ডাব্লিউডাব্লিউ অলরেডি শুরু করে দিয়েছে, যে কোনো কারণে যদি কোডি রোডস ফ্রি হতে না পারে তার মুভি শিডিউল থেকে, তো সেক্ষেত্রে হয়তো ডাব্লিউডাব্লিউ ব্যাকআপ প্ল্যান হিসেবে র্যান্ডি অর্টন ভার্সেস ড্রিউ ম্যাকেন্টায়ারের ম্যাচকে দেখছে। কিন্তু আমার মনে হয় যে কোডি রোডস সম্ভবত ডাব্লিউডাব্লিউতে রাসেল পালুজার আগেই রিটার্ন করে ফেলবে, আর সেক্ষেত্রে র্যান্ডি অর্টনও ডাব্লিউডাব্লিউতে থাকছে আর ড্রিউ ম্যাকেন্টায়ার তো আছেই। তো আমার মনে হয় সব থেকে ভালো জিনিস যেটা এই ম্যাচে ডাব্লিউডাব্লিউ করতে পারে সেটা হলো 1-on-1 ম্যাচকে ডাব্লিউডাব্লিউ বাদ দিক, আর এই ম্যাচটাকে একটা ট্রিপল থ্রেট ম্যাচ বানিয়ে দিক ডাব্লিউডাব্লিউ বিটুইন কোডি রোডস, র্যান্ডি অর্টন অ্যান্ড ড্রিউ ম্যাকেন্টায়ার। কারণ ড্রিউ ম্যাকেন্টায়ার র্যান্ডি অর্টনের সামনে যেসব কথা বলেছিল আগের উইকের স্ম্যাকডাউনে, সেটাও কিন্তু কোনো অংশে সত্য। মানে কোডি রোডসের জন্য র্যান্ডি অর্টনের মনে একটু সন্দেহ তো জাগিয়ে তুলতে সক্ষম হয়েছিল ড্রিউ ম্যাকেন্টায়ার। তো সেই গল্পটাকেই যদি মাথায় রেখে ডাব্লিউডাব্লিউ এই ম্যাচটাকে একটা ট্রিপল থ্রেট ম্যাচ বানিয়ে দেয়, আমার মনে হয় না তাতে কারো কোনো সমস্যা থাকবে বলে। আর কোডি রোডস ভার্সেস ড্রিউ ম্যাকেন্টায়ার হোক বা ড্রিউ ম্যাকেন্টায়ার ভার্সেস র্যান্ডি অর্টন হোক, যে কোনো সিঙ্গলস ম্যাচের তুলনায় আমার মনে হয় এই ট্রিপল থ্রেট ম্যাচটাই এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বেশি সেন্স বানাচ্ছে। বা দেখা যাক ডাব্লিউডাব্লিউ কোন রাস্তাটাকে বেছে নেয়। আর এবার ফাইনালি কথা বলা যাক রাসেল পালুজার মেন ইভেন্টের, যেটা হতে চলেছে ডাব্লিউডাব্লিউর জন্য একটা ব্রহ্মাস্ত্র। আর এই অস্ত্রটাকে প্রয়োগ করেই ডাব্লিউডাব্লিউ এইডাব্লিউকে পুরো ধুলোয় মিশিয়ে দিতে চাইবে। আর এইখানে আমি কথা বলছি জন সিনা ভার্সেস ব্রক লেসনারের ম্যাচের। এবার যেমন বললাম রাসেল পালুজা যেহেতু ইসিডাব্লিউর পেপার ভিউ ছিল, তো সেই কারণে এই ম্যাচেও কোনো একটা স্টিপুলেশন লাগানো যেতে পারে। আর যেইভাবে রিউমার চলছিল সম্ভবত এটা একটা লাস্ট ম্যান স্ট্যান্ডিং ম্যাচ হলেও হতে পারে, কিন্তু সেটা বড় কথা না, স্টিপুলেশন যাই থাকুক না কেন, জন সিনা ভার্সেস ব্রক লেসনারের ম্যাচ শুধু নামেই বিশাল বড়। আর এই একটা ম্যাচই এইডাব্লিউর পুরো অল আউট পেপার ভিউকে মানে হারানোর জন্য যথেষ্ট। আর সেই কারণেই ডাব্লিউডাব্লিউ এই ম্যাচটাকে এই প্রিমিয়াম লাইভ ইভেন্টের জন্য বাঁচিয়ে রেখেছিল। আর এই উইকের স্ম্যাকডাউনে যেমন জন সিনার রিটার্ন হতে চলেছে, তেমন নেক্সট উইকের স্ম্যাকডাউনে ব্রক লেসনারেরও রিটার্ন হতে চলেছে। আর আমার মনে হয় রাসেল পালুজা আস্তে আস্তে এই যে 2-3 সপ্তাহ বাকি আছে, মানে 2 সপ্তাহ আর কি বাকি আছে খুব জোর, তো তার মধ্যে জন সিনা আর ব্রক লেসনারের কোনো না কোনো গল্প ডাব্লিউডাব্লিউ আমাদের দেখিয়ে দেবে। আর আলটিমেটলি আমরা রাসেল পালুজাতে জন সিনা আর ব্রক লেসনারের মধ্যে ম্যাচটা দেখতে পেয়ে যাব। আর এইটাই যে রাসেল পালুজাকে মেইন ইভেন্ট করতে চলেছে সেই বিষয়েও কোনো সন্দেহ নেই, কারণ এই ম্যাচটাকে বাঁচিয়ে রাখা হয়েছিল শুধুমাত্র এই প্রিমিয়াম লাইভ ইভেন্টের জন্য। আর এইভাবেই ডাব্লিউডাব্লিউ এই যুদ্ধে একটা জয় নিয়ে নিতে পারে, মানে এই যুদ্ধটাকে জিতে যেতে পারে যদি এই ম্যাচটাকে কোনোভাবে সত্যি সত্যি ডাব্লিউডাব্লিউ রাসেল পালুজার জন্য অফিসিয়াল করে দেয়। আর নিউজ রিউমার রিপোর্টস সব তো এটাই বলছে যে এই ম্যাচটা আমরা রাসেল পালুজাতে দেখতে চলেছি। এমনকি এই ম্যাচটাকে দিয়েই ডাব্লিউডাব্লিউ রাসেল পালুজার এই পুরো ইভেন্টটাকে বা এই পুরো প্রিমিয়াম লাইভ ইভেন্টটাকে আর কি মানে অ্যাডভার্টাইজ করতে চলেছে। তো এটাই হতে চলেছে মেন ম্যাচ এই প্রিমিয়াম লাইভ ইভেন্টের। এবার তোমরা বলো যে এই যে 6টা ম্যাচের কথা আমি বললাম, এই 6টা ম্যাচ যদি রাসেল পালুজাতে হয় সেটা দেখা কি তোমরা পছন্দ করবে, নাকি তোমাদের মাথায় আরও অন্য কোনো ম্যাচ আছে সেটাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। আর আমার এই ম্যাচ কার্ড প্রেডিকশন তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাটা লাইক করে দিয়ে যেও। আর সাথে যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আর কমেন্ট সেকশনকে সোয়াইপ করলে একটা হাইপ বাটন পাবে, সেই হাইপ বাটনটাকেও ক্লিক করে দিয়ে যেও। তাহলে এবার যুদ্ধের জন্য রেডি হয়ে যাও, রাসেল পালুজার জন্য রেডি হয়ে যাও। আর একটা কথা, রাসেল পালুজায় রক আসবে কি আসবে না তার কারণ হচ্ছে রককে আমরা দেখেছি যে কোনো মানে নেটওয়ার্কে ডাব্লিউডাব্লিউ যখন প্রথম শো হয় সেখানে রক উপস্থিত থাকে, কিন্তু রাসেল পালুজাতে হয়তো রকের উপস্থিত থাকার চান্স একটু কম। তার কারণ হচ্ছে রকের এখন দেহের যা অবস্থা, রক এখন অনেকটাই রোগা হয়ে গেছে তার সিনেমার জন্য আর কি।
তো এই দেহ নিয়ে আমার মনে হয় না রক ডাব্লিউডাব্লিউইতে নিজের মুখ দেখাবে বলে, তো সেক্ষেত্রে রকের এক্সপেকটেশন আপাতত না রাখাই ভালো। তো রকের এক্সপেকটেশন রেখো না, কিন্তু রক না এলেও রাসেল পালুজা একটা দুর্দান্ত প্রিমিয়াম লাইভ ইভেন্ট হতে চলেছে। এইটা তো মানে মানে একটা কি বলবো, গ্যারেন্টি ধরে রাখতেই পারো তোমরা। তাহলে তোমাদের সাথে দেখা হবে আবার পরের ভিডিওতে, মানে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।